গঙ্গানন্দ স্বামীর দুই ছেলে বিশ্বেশ্বর আর বিশ্বনাথ, এরা দুজন বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন ওই ছেলেদের উনি বললেন যে আমি তোমাদের কিছু দিতে চাই। তো বিশ্বেশ্বর নিতে চাইলো, বড় ছেলে, ছোট ছেলে চাইলো না। তো গঙ্গানন্দ স্বামী বললেন যে নিতে পারো, কিন্তু যে নেবে আমি তাকে ত্যায্যপুত্র করব। সেই যুগে ত্যায্যপুত্র অনেক বড় ব্যাপার ছিল। তো বিশ্বনাথ নেয়নি। তো তারপর থেকে বললেন যে আমার পরিবার, এই বিশ্বনাথের পরিবার এখান থেকেই হবে, বিশ্বেশ্বরের থেকে হবে না, ও আমার ত্যায্যপুত্র। তো সেই বিশ্বনাথের পরিবারের দিক থেকে আমরা সব এসেছি। আর এরই একটা শাখাতে, হুগলি জেলাতে যে শাখায় চট্টোপাধ্যায়, তার একটা অন্য শাখায় আমাদের সাধক শ্রী পরমহংস আমাদের রামকৃষ্ণ পরমহংসদেব, উনি জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে শুনেছি। তখন মিউজিক ডিরেক্টর 12টা ফিল্মে অসুর করা হয়ে গেছে। আর হেন তা বড় শিল্পী নেই যারা ওর শিষ্য নয়, সেটাই এই সব ত্যাগ করে উনি চলে গেছিলেন। প্রথম যিনি গান বাজনা করলেন। আচ্ছা। তো 5 বছর বয়সের বালক সীতাহরণ পালা আগের দিন দেখে এসছে, যাত্রাপালা, পাঁচিলে পা ঝুলিয়ে বসে ও গান করছে। তো বাড়ির লোকের অবাক, এই বাড়িতে কেউ কোনোদিন গান বাজনা করে না, আর এ পালার গানগুলো গেয়ে যাচ্ছে, একদিন শুনে এসছে রাত্রে খালি। তো ওকে অবাক হলো। তার একসাথে সিনেট হলেতে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন, উনি ওর গান শুনে এত মুগ্ধ হলেন, একটা পুষ্পস্তবক তার হাতে দিয়ে বলেন এই ফুলের সৌরভের মতন তোমার জন্য খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। প্রথম রেকর্ড HMV থেকে বেরোলো প্রেস্টিজ লেভেলে, সেটা নিধুবাবুর 2টো টপ্পা। 12 বছর বয়স তখন বাবার, প্রেস্টিজ লেভেলে গান বেরোলো। তো গান করে বেড়ান। সেই সময় কাজী নজরুল ইসলামের সঙ্গে তার আলাপ হয়। নজরুল ইসলাম খুব গুণমুগ্ধ ছিলেন বিশ্বদেবের এই ট্যালেন্টের। 1933-এই প্রথম বাবার রেকর্ড খেয়ালের বেরোলো ওখান থেকে। তার আগে ওই কম বয়সে যেটা বেরিয়েছিল, মাঝে আর নেই। এই রেকর্ডটা গোটা ভারতে ছড়িয়ে পড়লো। প্রেমেন্দ্র মিত্র একটা গান লিখে আনলেন, গানের কথা আরও একটু সরে বসতে পারো, আরও একটু কাছে, 1939-এ। আমরা শুনলাম যে ছায়াদেবী ওনার কাছে গান শিখেছিলেন। এরকম তো আরও অনেক মানুষ আছেন যাদের আমরা পরবর্তীকালে বিখ্যাত সঙ্গীতজ্ঞ হিসেবে জেনেছি। তাদের অনেকেই বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে গান শিখেছেন। এরকম কার কার কথা আপনার মনে পড়ছে? SD বর্মন আছেন, শচীনদেব বর্মন। উনি তো বাবার কাছে শুধু গান শিখেছেন বললে কম বলা হয়। বাবার কয়েকটা ফিল্মে উনি ওনার সহকারী ছিলেন। SD বর্মন প্রথমে সহকারী ছিলেন বাবার, পরবর্তীকালে নিজে আলাদা করেন। আচ্ছা, কানন দেবী শিখেছেন, সিনেমাগুলো করছিলেন, সের মধ্যেও আলাদা করে কানন দেবী গান্ডামাদা ছাত্রী, বাবার নাড়ামাদা ছাত্রী। ছায়াদেবী শিখেছেন, সেটা আছে। আখতারি বাই, পরে বেগম আখতার হয়েছেন, তখন আখতারি বাই ছিলেন, উনি শিখেছেন বাবার কাছে গান। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার অনুষ্ঠানে আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের এই পর্বে আমরা আবার গানের সঙ্গে সম্পর্কিত আরেকটি পর্ব নিয়ে এসেছি। আর এবারে আমরা যার বিষয়ে কথা বলবো, তিনি আমাদের বাংলা রাগ সঙ্গীত জগতের একজন উজ্জ্বল জ্যোতিষ্ক এবং আমাদের গর্বের এবং অহংকারের মানুষ, পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায়। তারই সুযোগ্য পুত্র পণ্ডিত জয়ন্ত চট্টোপাধ্যায় আমাদের এই পর্বের অতিথি। নমস্কার স্যার, অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। প্রথমে যে প্রশ্নটা আপনাকে করতে চাই, যে সঙ্গীত, ঈশ্বর এবং পিতা, এরা তো পরস্পরের সঙ্গে জড়িয়ে রয়েছেন। আপনাদের পরিবারেও রয়েছে আধ্যাত্মিকতার সঙ্গে একটা নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক। তো সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলেন। আমরা যখন হুগলি জেলার দেশমুখ গ্রামে ছিলাম অনেক অনেক বছর আগে, তখন সাধক গঙ্গানন্দ স্বামী ছিলেন আমাদের পূর্বপুরুষ হিসেবে ধরা হয়। তো উনি ওই গ্রামের পাশে জঙ্গলে পরবর্তীকালে গিয়ে ওখানে তপস্যা করতেন, জঙ্গলেই থাকতেন। ও 2টি সন্তান ছিল, স্ত্রী পুত্র থাকতো। কখনো কখনো এলে হয়তো দিনের বেলা আসতেন, তাহলে রাত্রিবাস করতেন না। তো ওই গঙ্গানন্দ স্বামী একবার এরকম হয়েছিল, কোনো এক রাজা শিকার করতে গেছেন, গিয়ে পথ ভুলে যান। পথ ভুলে গিয়ে ওর কুটিরে গঙ্গানন্দ স্বামী তাকে আশ্রয় দিয়েছিলেন। তো সকালে তার পরিবার পরিজন সবাই তাকে খুঁজে বার করে। রাজা তাকে কিছু একটা দান গ্রহণ করতে বলেন। তো উনি বলেন যে না, আমি ফকির সন্ন্যাসীর লোক, আমি কি করব। ওর গায়ের একটা শাল ছিল, দিলেন। উনি ওটা সামনের ধনী আছে তাতে ফেলে দিলেন, বলে আমার কোনো কাজের না এটা।
ঠিক সেই সময় গঙ্গানন্দ স্বামীর দুই ছেলে বিশ্বেশ্বর আর বিশ্বনাথ, এরা দুজন বাবার সঙ্গে দেখা করতে এসেছিল। তখন এই ছেলেদের উনি বললেন যে আমি তোমাদের কিছু দিতে চাই। তো বিশ্বেশ্বর নিতে চাইলো, বড় ছেলে, ছোট ছেলে চাইলো না। তো গঙ্গানন্দ স্বামী বললেন যে নিতে পারো, কিন্তু যে নেবে আমি তাকে ত্যায্যপুত্র করব। সেই যুগে ত্যায্যপুত্র অনেক বড় ব্যাপার ছিল। তো বিশ্বনাথ নেয়নি। তো তারপর থেকে বললেন যে আমার পরিবার, এই বিশ্বনাথের পরিবার এখান থেকেই হবে, বিশ্বেশ্বরের থেকে হবে না, ও আমার ত্যায্যপুত্র। তো সেই বিশ্বনাথের পরিবারের দিক থেকে আমরা সব এসেছি। আর এরই একটা শাখাতে, হুগলি জেলাতে যে শাখায় চট্টোপাধ্যায়, তার একটা অন্য শাখায় আমাদের সাধক শ্রী পরমহংস রামকৃষ্ণ পরমহংসদেব, উনি জন্মগ্রহণ করেছিলেন পরবর্তীকালে শুনেছি, অন্য এক শাখায়। পরে আমরা ওখান থেকে উঠে পান্ডুয়ার কাছে সরাই গ্রামে চলে যাই, হুগলি জেলাতেই সরাই গ্রামে চলে যাই, তারপর ওখান থেকে বসবাস করতে থাকি। আর এটা একটা, আর যদি বলা হয় আমাদের পরিবারে আছে, তো আমার ঠাকুরদার বাবা, উনিও শেষ বয়সে গৃহত্যাগ করে বেনারসে চলে গেছিলেন, গেরুয়া পরে থাকতেন। আমার বাবা যখন জন্মগ্রহণ করেন তখন আমার ঠাকুরদা ভীষ্মপর্ব পাঠ করছিলেন, সেই সূত্রে ওর নাম ভীষ্মদেব সেখানে। আমার ছোটদাদুকেও আমি দেখেছি যে উনি চাকরি করতেন, পরবর্তীকালে উনি একটু অন্যরকম জীবনযাপন করতেন। আমার মেজদা রামানন্দ চ্যাটার্জিকেও দেখেছি, ও ইঞ্জিনিয়ার ছিল, কিন্তু আমাদের সীতারাম দাস শঙ্করনাথের শিষ্য ছিল, ও অনেক জব ধ্যান করতো, ওকে আমি দেখেছি। আর সবাইকে ছাপিয়ে ভীষ্মদেব চট্টোপাধ্যায়, উনি স্ত্রী, পুত্র, পরিবার, নাম, যশ, প্রতিপত্তি সমস্ত ত্যাগ করে পণ্ডিচেরিতে শ্রী অরবিন্দ আশ্রমে চলে গেছিলেন। আচ্ছা, সেখানে তো পরবর্তী জীবন উনি ওখানেই ছিলেন? 8 বছর ওখানে ছিলেন। অসুস্থ অবস্থায় কলকাতায় ফেরেন 1948-এ। যখন যান বয়স হলো 31। আচ্ছা, গোটা ভারত জোড়া তার নাম, অবিভক্ত ভারত, মানে পাকিস্তান, বাংলাদেশ তাও আছে। মেগাফোন কোম্পানির উনি তখন মিউজিক ডিরেক্টর, 12টা ফিল্মে ওর করা হয়ে গেছে। আর হেন তা বড় শিল্পী নেই যারা ওর শিষ্য নয়, সেটাই। সেই সব ত্যাগ করে উনি চলে গেছিলেন। প্রতিপত্তি ত্যাগ করা, পাওয়ার আছে সেটাকে ত্যাগ করা, যশকে ত্যাগ করা, অর্থ ত্যাগ কঠিন কাজ। তো ফিরে যখন এলেন, আসার পরে উনি একটা গৃহী সন্ন্যাসীর মতন জীবনযাপন করেছেন, গান বাজনা করেছেন, গান শিখিয়েছেন। কিন্তু শুনলে অবাক লাগবে, ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না পরবর্তীকালে, যেটা আগে ছিল, পরবর্তীকালে কোনো ছিল না। উনি যখন 57-এ আমার মনে আছে, তখন নয়া পয়সা এলো, যেটা এখন পয়সা বলা হয়। তো উনি ওই পয়সাগুলো সব নতুন কাউন্টি, আমাদেরও অসুবিধা হতো 64-র সঙ্গে 100-কে মিশিয়ে হিসেব বোঝা। তো উনি ওই গোছা এরকম তুলে ধরতেন, যার যেটা নেবার নিয়ে নিত। ট্রাম ভাড়া, বাস ভাড়া, রিক্সাওয়ালাকে পকেট থেকে যা হয়তো দিয়ে ঢুকে যেতেন বাড়ির মধ্যে। কত বেরিয়ে চলে গেল, ও নিয়েও কোনো মাথা ব্যথা ছিল না। তো আমরা, এইটা আমাদের পরিবারের মধ্যে আছে, এটা আমরা দেখেছি। তো ওনার শিক্ষা শুরু কীভাবে, সঙ্গীত শিক্ষার শুরুটা কিভাবে হয়েছিল, আর গুরু কে আমাদের ছিলেন? বংশেতে ভীষ্মদেব চট্টোপাধ্যায় প্রথম যিনি গান বাজনা করলেন। আচ্ছা, তো 5 বছর বয়সের বালক সীতাহরণ পালা আগের দিন দেখে এসছে, যাত্রাপালা, পাঁচিলে পা ঝুলিয়ে বসে ও গান করছে। তো বাড়ির লোকের অবাক, এই বাড়িতে কেউ কোনোদিন গান বাজনা করে না, আর এ পালার গানগুলো গেয়ে যাচ্ছে, একদিন শুনে এসছে রাত্রে খালি। তো ওকে অবাক হলো। তো সবাই একটু সচেতন হলো। তারপর কয়েকদিন পরে কে এসে বলল, কালো ডাকনাম ছিল, যে আমার ঠাকুরদাকে বলল যে কালো কি সুন্দর বাঁশি বাজায়। এবার উনি চিন্তায় পড়লেন যে গান গায়, বাঁশি বাজায়, এ ছেলে কি যাত্রা দলে যাবে? কারণ তখনকার দিনে গান বাজনা করা একটা ছেলে মানে যাত্রা দলটাই হলো ফিউচার, ওইখানেই রোজগার, কোনো রোজগারের জায়গা নেই। তো উনি চিন্তায় পড়লেন। কিন্তু আমার ঠাকুমা অন্যরকম ছিলেন, ঠাকুমার ভেতরে মিউজিক সেন্সটা অন্যরকম ছিল। আমি মার কাছে জিজ্ঞেস করে আমি জেনেছি। উনি এখন যারা অনেকে শিল্পীর মর্যাদা পেয়েছেন, তখন অনেকে তাদেরকে ওই ফোক সং গাওয়া বা ভক্তিগীতি গাওয়া লোকের তাদের ভিক্ষে করতে হতো সেই সময়। তো তারা ওই গান করতেন, ঠাকুমা ওই গানগুলো শুনে ওখানে চক দিয়ে লিখে লিখে গানগুলো লিখে রাখতেন, তাদের পয়সা দিতেন সেখানে। ওর ভেতরে ওটা ছিল। ওনার ইচ্ছে ছিল যে এ ছেলে কিছু করুক, ওই ছেলেকে একটু অন্য চোখে উনি দেখছিলেন। উনি আর ওনার ছোটো দেওর শ্রীকৃষ্ণ চট্টোপাধ্যায়, এরা যার কথা একটু আগে আমি বলেছি। তো প্রথমে একজন এলেন, দ্বিজেন শেঠ নামে, হারমোনিয়াম দেখাতে, একটা ছোটো হারমোনিয়াম ওর এলো। তো সেটা দেখাতে এসে উনি এমনভাবে তার উপরে আঙুল চালালেন, ওইটুকু বাচ্চা। তো বলে এ তো একে শেখাবার দরকার লাগবে না, তো নিয়ে জন্মানো আর কি। তো দ্বিজেন শেঠ আর এলেন না।
দ্বিজেন চক্রবর্তী একজন এলেন, তিনি এসরাজ বাজানো দেখাতে। তো দু একদিন দেখার পরেই ও দেখে এমন এসরাজ বাজাচ্ছে, সবই ওই বালক, ওই 7 বছর 8 বছর বয়স। তো হরিদাস বন্দ্যোপাধ্যায় বলে একজন ছিলেন, কৌতুক গান করতেন, বাড়ির চেনা, আমার শেষ দাদুর বন্ধু। তো ওকে বলা হলো, তো বাড়ির কেউ জানে না কী করে গান শেখাতে হয়, কোনো নলেজই নেই, কোথায় পাঠাতে হবে। তো হরিদাস বন্দ্যোপাধ্যায় হাসির গান শেখান। একটু যাওয়ার পরেই আমার ঠাকুমা বুঝলেন যে একে দিয়ে হবে না, এই ব্যাপারটা আলাদা, এই ব্যাপারটা আলাদা। তো এরকম সময় হঠাৎ বিশ্বদেব কখনো কোনো আবদার করেন না, ওর পিয়ানো শিখতে ইচ্ছা হলো। তো ওই ছোটদাদু, উনি ফিরপোতে কাজ করতেন, ওনার এক কলিগ ছিলেন C.J. গ্রিফিথ, উনি পিয়ানো বাজাতেন, ওর অনুষ্ঠানে শুনে এসেছিলেন। তো ওকে একটু অনুরোধ করলেন। তো উনি গ্রিফিথও এই বাচ্চার কথা শুনেছেন যে খুব ক্ষমতাশালী বাচ্চা, তো উনি এসছেন বাড়িতে। তো উনি যখন এই আঙুল চালানো দেখাচ্ছেন, তো এমনভাবে আঙুলটি চালালেন, তো বললো, তুমি চ্যাটার্জি আমাকে একে নিয়ে এসছো, আমাকে এনেছো ওকে শেখাতে, এটা 1 সপ্তাহ পরে আমাকেই শেখাবে এখানে। তো সবাই বুঝতে পারছে যে একটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্টের কেউ বাড়ির মধ্যে জন্মে গেছে, কিন্তু কি করতে হবে বুঝতে পারছে না। এইরকম সময় যখন 10 বছর বয়স, 10 থেকে 11-র মতন হবে, 10-এর মতন, ওরকম সময় 2টো অনুষ্ঠানে বাবা গান গাইলেন। তার একটাতে সিনেট হলেতে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ছিলেন, উনি ওর গান শুনে এত মুগ্ধ হলেন, একটা পুষ্পস্তবক তার হাতে দিয়ে বললেন, এই ফুলের সৌরভের মতন তোমার জন্য খ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আর আরেকটাতে ছিলেন আমাদের রাধিকা প্রসাদ গোস্বামী ছিলেন, আর আমাদের মৃদঙ্গবাদক ছিলেন দুর্লভ ভট্টাচার্য, এরা সব উপস্থিত ছিলেন। তো ওর গান শুনে রাধিকা প্রসাদ গোস্বামী বললেন যে তুমি কোথায় গান শিখছো, কার কাছে? এইবার বাড়ির লোকে টনক হলো, কই সেভাবে তো গান শিখছে বলতে পারছি না কোথাও। খোঁজ করে করে পাড়ার একজন ছিলেন শরৎ দাস, তিনি এই বালকের খুব মুগ্ধ ছিলেন, ওকেই কাঁধে করে করে নিয়ে ঘুরে বেড়াতেন সব জায়গায়। তো ওনার ভাই ছিলেন, দুঃসম্পর্কীয় ভাই ছিলেন নগেন্দ্রনাথ দত্ত, তিনি রানাঘাটের বাসিন্দা, থাকতেন কলকাতায়, চাকরি করতেন, উনি গান শেখাতেন অনেককে। তো এই নগেন দত্তর কাছে বাবা গেলেন গান শিখতে। ও কাছে গান শেখাকালীনই বাবার প্রথম রেকর্ড HMV থেকে বেরোলো প্রেস্টিজ লেভেলে, সেটা নিধুবাবুর 2টো টপ্পা। 12 বছর বয়স তখন বাবার, প্রেস্টিজ লেভেলে গান বেরোলো। আচ্ছা, তো এই 2 বছরের মধ্যে এদিকে এনার যা স্টক আছে, সেই স্টক সব ফুরিয়ে গেল। উনি এবার করলেন কি, জোহরাবাইয়ের গান কি গার্জানের গান, এইসব রেকর্ড গালার ডিস্ক চালাতে লাগলেন, আর একে শুনে তুলতে বললেন। আর নগেন্দ্রনাথ দত্তকে গান শেখাতেন খলিফা বদল খাঁ সাহেব, যিনি দিল্লি ঘরানার লোক, মিয়াঁ হায়দারের ভ্রাতুষ্পুত্র এবং শিষ্য, নিজেও একটা স্টাইল তৈরি করে বদল খাঁ সাহেবের ঘরানা সেটাকে বলা হতো। তো উনি এসেছেন ওকে তালিম দিতে, নগেন্দ্রনাথ দত্তকে। দরজার কাছে এসে হঠাৎ দেখেন যে ওই গান চলছে, আর একটা বাচ্চা গালে হাত দিয়ে বসে ওই তানগুলো অবলীলায় করে যাচ্ছে। তো উনি ঘরে ঢুকলেন না, ওখান থেকে পুরোটা শুনলেন। শোনার পরে ভেতরে ঢুকে বললেন যে লড়কা হোনহার হয়, মানে সম্ভাবনাময়, কিসকা সাগির হয়? তো নগেন দত্ত একটু সংকুচিত হয়ে বললেন যে আমারই শিষ্য। বলে তোমারে বাস কা বাত নেই হয়, তুমি পারবে না একে সামলাতে। এই শরৎ দাস ওখানে বসে আছেন, উনিও দেখছিলেন যে ওর ভাই কিছু আর করতে পারছে না। চট করে উনি বলে দিলেন যে আপনি খাঁ সাহেব ওকে শেখাবেন? তো উনি বললেন হ্যাঁ হ্যাঁ, কেউ নেই। ব্যাস, আবার নগেন দত্ত আর কিছু বলতে পারলেন না। তো আমি ছোটদাদুর খাতায় পেয়েছি 1923 সালের বসন্তকালে বদল খাঁ সাহেব এসে গান শেখানো শুরু করলেন। বাবার বয়স তখন 14। 37-এ উনি মারা গেছেন বদল খাঁ সাহেব, ততক্ষণ পর্যন্ত বাবা গান শিখেছেন তার কাছে। তো এর কাছে গান শেখাকালীন উনি প্রথমেই বাংলা গান গাওয়া বন্ধ করে দিলেন। বাংলার একটা গায়িকী আছে, সেটা ঢুকে যাচ্ছিল, উনি পশ্চিমা ওস্তাদ এসছেন, ওই স্টাইলটা দিতে পারছেন না। তো এইবারে বাবা তো স্কুল থেকে বেরোলেন, বেরিয়ে কলেজে গেলেন, বিদ্যাসাগর কলেজে, ইন্টার কলেজ কম্পিটিশন হতো। তো ইন্টার কলেজ কম্পিটিশনেতে বাবা খেয়াল, টপ্পা, ঠুংরি 3টেতেই ফার্স্ট হলেন। এত নম্বর তুললেন যে বিদ্যাসাগর কলেজ ফার্স্ট হয়ে গেল তার জন্যে। পরের বারও আবার খেয়াল, টপ্পা, ঠুংরিতে উনি ফার্স্ট হলেন সেখানে, কারণ এই গায়কিটাই নতুন, কোনো বাঙালি এই গানটা গাইছে না, এইভাবে গাইছে না। আচ্ছা, বদল খাঁ সাহেব যে শেখাতে এসেছিলেন, একটা ছোট্ট ঘটনা আছে। শেখাতে আসার আগে বাড়িতে একটু সমস্যা হয়েছিল, কারণ বাবা উপনয়নের পরেতে গেরুয়া পরেছিলেন, ব্রহ্মচর্য পালন করছিলেন। ঠাকুরদা বললেন এটা কেমন করে হয়, একজন মুসলমান ওস্তাদ আসবেন, এদিকে সেই যুগের উপনয়ন বা 12 বর্ষ গুরুগৃহে থাকা আর ব্রহ্মচর্য পালন করা ছিল, এখনকার মতো না যে একদিনে দণ্ডি ভাসিয়ে রেস্টুরেন্টে খেতে যায়। তো এটা কী করে হবে? ঠাকুমা বললেন যে না, ওর অন্য কোনো ধর্ম নেই, একটাই ধর্ম গান।
তো ঠাকুমা খুব পাওয়ারফুল ছিলেন, তো বদর খান সাহেব বাড়িতে এসে গান শেখানো শুরু করেছিলেন। প্রথম দিন যখন শেখাতে আসেন, তো আমি বাবার কাছে নিজে শুনেছি গল্প, বাবার কাছে যখন গান শিখতাম নিজে শুনেছি গল্প। উনি রিক্সায় করে সব জায়গায় ঘুরে বেড়াতেন বদর খান সাহেব, পায়ে একটু জোর কম ছিল। তো রিক্সাকে নামলেন আর বাবা রকে বসে পা দুলিয়ে গান করছিলেন। তো এসে উনি রকের পাশেই বসে পড়লেন। বসে পড়লে বলে, এটা একটু গানা শোনাও। তো বাবা বললেন যে আমাকে গান শোনাতে বললেন, আমি রকেতে পা ঝুলিয়ে বসে, আমার মনে আছে আমি কেদার রাগ ওকে শুনিয়েছিলাম, এইটাই। তারপরে বাড়ির ভেতরে নিয়ে গেলেন, বাকায়দা গান হলো। এমনও হয়েছে যে বাবা ঘুড়ি ওড়াচ্ছেন, উনি গান শেখাতে চলে এসেছেন, ওর কোনো টাইম ঠিক ছিল না কখন আসবেন। তো উনি বাড়ির লোককে ডাকতে বলে, ডাকতে হবে না, আমি যাচ্ছি। আস্তে আস্তে ধীরে ধীরে ছাতে উঠে উনি পাশে এসে দাঁড়ালেন। তো উনি দেখেন গুরু এবার ঘুড়ি আকাশে, তাকে তো নামাতে হবে কেউ। উনি বলে চুপ বলে লাঠাইটা হাতে নিয়ে নিলেন, নিয়ে ঘুড়ি ওদিকে উঠছে আর উনি ওখান থেকে একটু একটু করে তালিম দিচ্ছেন। আরে এখান থেকে গান তুলছে একটু করে করে। কি অদ্ভুত সব ঘটনাগুলো! পরিবেশ একটা। গুরুও কেমন, শিষ্যও কেমন। তো এই হলো বদর খান সাহেবের ব্যাপার। এইটা করে এর কাছে লম্বা টাইম হলো গুরু হিসেবে বলে এই দুজনকে আমরা জানি আর কি। অনেক পরবর্তীকালে ফৈয়াজ খান সাহেবের কাছে বাবা ৫টা রাগ শিখেছিলেন, ৫টা বন্দি, সেটা আমি জানি। এটা ১২ আছে আর জয়জন্তী আছে, এইটা আমার মনে আছে, এগুলো শিখেছিলেন। কিন্তু কোনো তালিম নেওয়া এটা শব্দটা নয়, সেটাই। মানে যেটা বুঝতে পারলাম আমি আপনার কথা শুনে, মানে আমি যদি ভুল হই আপনি ইয়ে করে দেবেন, আমাকে শুধরে দেবেন, যে উনি যখন শিখছেন তখনই কিন্তু ওনার মানে গান গাওয়াও শুরু হয়ে গেছে। তো 12 বছর বয়সে উনি প্রথম গান গেয়ে ফেলেছেন। তো তার মানে ওনার কর্মজীবন শুরু হয়ে গেছে বালক বয়স থেকেই। হ্যাঁ। তো তারপরেও তো আরো বিস্তৃত একটা সঙ্গীত জীবন, কর্মজীবন ছিল। তো সেখানে উনি কোন ধাপগুলো পেরিয়ে কোথায় উঠলেন, সেই জার্নির গল্পটা যদি আমাদের একটু বলেন। বাবা যখন এই গেরুয়া পরে ১১ বছর ছিলেন, স্কুল কলেজ এবং তারপরেও তো গান করে বেড়ান, সেই সময় কাজী নজরুল ইসলামের সঙ্গে তার আলাপ হয়। নজরুল ইসলাম খুব গুণমুগ্ধ ছিলেন বিশ্বদেবের এই ট্যালেন্টের। আর খালি ট্যালেন্ট নয়, বিশ্বদেব একটু সঙ্গীত, ভীষণভাবে সঙ্গীত মনস্ক লোক, অন্য কিছুতে ওর কোনো মন নেই, ও পছন্দ করতেন, ভালোবাসতেন। তো ১৯৩৩ সালে বাবা যখন ২৪ বছর বয়স, তখন কাজী নজরুল ইসলাম বাবাকে বললেন যে মেগাফোনে চলো। তো মেগাফোনে নিয়ে গেলেন, ওখানে তখন মিউজিক ডাইরেক্টর এবং ট্রেনারের দরকার ছিল। তো বাবা ওখানে অ্যাজ এ মিউজিক ডাইরেক্টর এবং ট্রেনার মেগাফোন কোম্পানিতে, মেগাফোন রেকর্ড কোম্পানিতে জয়েন করলেন। ওখানে অনেক রকমের সুর করলেন, এমনকি আমি একটা ক্যাটালগের মধ্যে দেখেছি অসমীয়া গানে সুর করছেন, অর্কেস্ট্রা মিউজিকে সুর করছেন। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় তখন ওখানে ড্রামা হতো গালার ডিস্কে, সেই ড্রামার উনি ডিরেক্টর ছিলেন, নিজেও অভিনয় করতেন। আর মিউজিক ডাইরেকশন বিশ্বদেবের, তাতে নল দময়ন্তী, ওধারে কর্ণার্জুন, এরকম সমস্ত নাটক ওখানে হয়েছে, ফুল্লরা, তাতে সব ডাইরেকশন ওরা, আর মিউজিক ডাইরেকশন বিশ্বদেব চট্টোপাধ্যায়। বহু লোকে ওর আন্ডারে গান করছে তখন সেখানে। আর ওইখানে থাকাকালীন সেই বছরেতেই ১৯৩৩-এই প্রথম বাবার রেকর্ড খেয়ালের বেরোলো ওখান থেকে। তার আগে ওই কম বয়সে যেটা বেরিয়েছিল, মাঝে আর নেই। এই রেকর্ডটা গোটা ভারতে ছড়িয়ে পড়লো। সেটা হিরুবাবু আমাকে বলেছেন, হিরু গাঙ্গুলি। উনি এলাহাবাদ মিউজিক কনফারেন্সে গেছেন, বলে ওইখানে গিয়ে আমি দেখলাম যে এই রেকর্ড সূত্রে বিশ্বদেব খুব পরিচিত ওখানে, বিশ্বদেবকে যে তখন চোখে দেখেনি। তো পরের বারে এলাহাবাদ মিউজিক কনফারেন্স বিশ্বদেব গান করতে গেলেন ওখানে। তারপর এলাহাবাদ হতে হতেই ওখান থেকে বেনারস ও মথুরা, এবার বছর বছর বিভিন্ন জায়গায় যেতে লাগলেন, মথুরা, তারপরে কানপুর, দিল্লি, এমনকি শিকারপুর যেটা হলো করাচির কাছে, সেখান পর্যন্ত উনি গান করে এলেন বিশ্বদেব চট্টোপাধ্যায়। এদিকে বাংলাদেশ যেখানে বলা হচ্ছে, সেখানে রাজশাহী ভাগ্যকুলের জমিদার ছিলেন বনওয়ালী লাল রায়, বাবার খুব ভক্ত ছিলেন। রাজশাহীতে আমাদের রাধিকামোহন মৈত্র, রজেন্দ্রনাথ মৈত্রর বাবা, এরা সব বাবা খুব পছন্দ করতেন। আর গুরু ভাই ওকে আসলে কি বলে, দীক্ষা মা যাকে বলা হয় সেটা রাধিকামোহনের মা ছিলেন সেখানে। তো তার ফলে ধর্ম মা উনি ছিলেন। তো সেই হিসেবে রাধিকামোহনের চেয়ে উনি বয়সে বড় ছিলেন, বলতেন এ তোমার বড় ভাই হলো, এ যা বলবে তোমাকে সেটা শুনতে হবে। রাধিকামোহনের নিজের কথা এগুলো সব আছে। তো এই সব জায়গায় উনি তো গান গেয়ে বেড়াচ্ছেন আর রেকর্ড করছেন, খেয়াল ঠুমরি রেকর্ড করছেন। 1936-এ অগাস্ট মাসে একটা ঘটনা ঘটল যে মেগাফোন কোম্পানি এবং সবাই মিলে ওকে চাপ দিচ্ছে যে জ্ঞানেন্দ্র প্রসাদ গোস্বামী এত বাংলা গান করছেন, হিট করছে, আপনি বাংলা গান কেন করছেন না? তো ওই যে ওস্তাদ ওকে মানা করেছেন, উনি আর বাংলা গান গাইতেন না সেখানে।
তো একদিন ওই খুব চাপাচাপি করতে একজন রেগে বলেন যে কী গান আছে আপনাদের? অজয় ভট্টাচার্য দুখানা গান রেডি করে রেখেই দিয়েছিলেন বিশ্বদেবকে দিয়ে গাওয়াবেন বলে। উনি গান দুটো বার করে দিলেন রেডি। যেই গান দুটো বার করে দিলেন তো সঙ্গে সঙ্গে ওই দেখলো আমাদের বললেন যে ঠিক আছে একটা রেকর্ডিংয়ের আপনি অ্যারেঞ্জমেন্ট করুন। তো বললেন যে রেকর্ডিংয়ের অ্যারেঞ্জমেন্ট করবো, আপনি তো গানটা চোখেই রাখেননি এখনো ভালো করে। বললেন আপনি অ্যারেঞ্জমেন্ট করুন। এবার বিশ্বদেবকে হয় কি নয় করতে এরা খুব দেখি গান বাজনার ফিল্ডে। রেকর্ডিংয়ে অ্যারেঞ্জমেন্ট করলো, উনি গানটা ওখানে ইনস্ট্যান্ট গেয়ে রেকর্ড হলো। সেই যুগের গালার ডিস্কের রেকর্ড, নষ্ট হলে ফেলে দিতে হবে, আবার একটা নিতে হবে, এখনকার মতো নয়। তো দুখানা যুগান্তকারী গান উনি করলেন। তার একটা শেষের গানটি ছিল, একটা ফুলের দিন হলো জগৎ। দুটো দুরকম অ্যাঙ্গেলে করলেন। রাগপ্রধান বাংলা গানে একটা অন্য চেহারা সামনে এসে দাঁড়ালো, কারণ উনি পাশাপাশি নোট লাগিয়ে এই শেষের গানটির মধ্যে গাইলেন, যেটা পাঞ্জাবি অঙ্গ নয়, একটা আলাদা চেহারা। এরপর আরও বাংলা গান তার মধ্যে করলেন সেখানে। তো তার মধ্যে দুটো বাংলা গান আছে, তবলাগি ব্যথা আর নবানন্দের রাগে, যেটা কবি শৈলেন রায়ের লেখা। এটা তো ইউনেস্কো কালেকশানে গেল সেটাতে। তো এই সময়তে আর একটা হলো, উনি খুব ভালো হারমোনিয়াম বাজাতে পারতেন, বিশ্বদেব একটু এক্সট্রাঅর্ডিনারি বাজাতেন। তো ওর একটা রেকর্ড করা হলো। সেই রেকর্ড আবার এমন হলো যে মেগাফোন কোম্পানি আবার সেই রেকর্ড আবার পাঠালো লন্ডন মিউজিয়ামে সেটাকে রাখার জন্য পাঠালো। তো এরকম গান বাজনা চলছে সেখানে। যখন 1937 হবে, সেই সময় মিস্টার কাবরা এবং মিস্টার শর্মা তারা এলেন। তারা এসে বললেন যে ফিল্ম মিউজিক করার জন্যে। তাকে ডিরেক্টর হীরেন বসু বলেছেন যে কলকাতায় যদি ক্লাসিক বেস্ট নিতে হয় তো বেস্ট হলেন বিশ্বদেব চট্টোপাধ্যায়। তো বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে উনি এসে আবেদন করলেন, বাবা তো প্রথমে করবেন না। উনি বললেন যে না, একেবারেই ফিল্মি সুর করা আমাদের লক্ষ্য নয়, আমাদের যে শাস্ত্রীয় সুর আছে সেটাকে থেকে যাতে এটা করা যায়। তখন বাবা চ্যালেঞ্জটা নিয়ে সুর করা শুরু হলো 1937 থেকে। 1937 থেকে 1940-তে উনি যে পন্ডিচেরি যান, তার মধ্যে 12টা ফিল্মে উনি সুর করলেন, 6টা হিন্দি, 6টা বাংলা। হিন্দিতে রাইস, দিল্লিতে হয় হরিকীর্তন, এরকম আছে। আর ওধারে আর বাংলায় আছে রিক্তা, তটিনীর বিচার, মুক্তিস্নান, অমরগীতি, এরকম। এটার মধ্যে রিক্তাকে নিয়ে একটা মাইলস্টোন ধরা হয়। কেন ধরা হয়? সেটা হলো, রিক্তা যখন সুর হবে, সুশীল মজুমদার ডিরেক্টর, উনি এসে বলেন বিশ্ববাবু এটা তো গান কিছু লেখাতে হবে, কাকে দিয়ে লেখানো যায়? তো প্রেমেন্দ্র মিত্র বাবার সঙ্গে আড্ডা দেবার জন্যে ফিল্ম কর্পোরেশনে যেতেন আড্ডা মারার জন্যে। তো প্রেমেন্দ্র মিত্র ওর এই প্রেমেন আছে লিখবে। তো প্রেমেন্দ্র মিত্র আমাকে নিজে ইন্টারভিউ দিচ্ছেন, তখন দেশিকোত্তম পেয়ে উনি ফিরেছেন, ওর বাড়িতে আমি গিয়েছিলাম। উনি বললেন, আমাকে যেই বলেছে আমি লাফিয়ে উঠেছি, বলে আমি কবিতা লিখি, আমি গান লিখি না। বলে না তুমি পারবে, সিকোয়েন্স বুঝে না, কে লিখে আনো যাও। তো প্রেমেন্দ্র মিত্র বাড়ি গেলেন, গিয়ে একটা গান লিখে আনলেন। তো আমাকে নিজেই বলছেন যে গানটা লিখে আনলেন, উনি দেখলেন, দেখে ওটাকে রেখে দিলেন। রেখে দিয়ে বলেন যে আর একটা লিখে আনো ওই সিকোয়েন্সের উপরে। বলে আমার একটু হলো, আমি প্রেমেন্দ্র মিত্র আমাকে আরেকবার লিখতে বলে, সেখানে আমি খুব ক্ষুব্ধ হলাম। সারা রাত্রির কাটাকুটি করে একটা লিখলাম, লিখে পরদিনে এসে ওকে দিলাম, একটু ক্ষুব্ধ হয়ে দেখুন এটা। তো ওটা বলে যে উনি খুব কম কথার লোক ছিল, বলে দেখলেন, দেখে বলে হেসে বলে এই তো দেখুন কি সুন্দর হয়েছে। এবার যে এটা বললেন, আমি আবার দুটোকে মিলিয়ে দেখলাম, হ্যাঁ সত্যি সুন্দর হয়েছে এটার মধ্যে। বলে আমাকে বলে এরপরে আমি কত ফিল্মেতে কত গান লিখেছি আমার মনে নেই, এই গানটা আমার মনে আছে। বলে গোটা গানটা আবৃত্তি করে শোনালেন। আকাশরূপী হে মহাকাল নমো নমো, তুমি আলো তুমি আধার নিবিড়তম, এই প্রথম দুটো লাইন। এটা হলো প্রেমেন্দ্র মিত্রের দিক। আচ্ছা, ছায়াদেবী এসেছেন নিউ থিয়েটার্স থেকে রিজেক্টেড হয়ে। নিউ থিয়েটার্সে উনি গেছেন, তো সেখানে রায়চাঁদ বড়াল সুরকার ছিলেন। তো উনি ওকে বলেছেন যে তোমার গলায় সুর নেই, তো গান হবে না, তুই ফিল্মে রোলও পাবে না, নায়িকার রোলও পাবে না। তো খুব ডিসার্টেন হয়ে উনি বাড়িতে আছেন। ও দাদা বললেন যে ফিল্ম কর্পোরেশনে বিশ্বদেব এসছেন, চলো দেখি ওখানে উনি কী বলেন। তো বাবাকে গিয়ে সব বললেন, বলে আমার গান হবে না সেটাতে, সুর নেই। তো বিশ্ববাবু ছায়াদেবীর আমি ইন্টারভিউ নিয়েছিলাম, খুব বড় ইন্টারভিউ নিয়েছি। তো উনি আমাকে হারমোনিয়ামটা একটু ঠেলে দিয়ে বললেন যে একটু গান গেয়ে শোনান আমাকে। তো আমি গাইলাম, শুনে আমাকে বললেন যে আমি যা যা বলবো তাইটাই যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে দিয়ে আমি গাইয়ে নেব। চলো আমি তখন একটু বলে ফেললাম যে যদি না হয় আপনার তো বদনাম হবে। তো বললেন যে হলে আমার হবে।
বলেই আমাকে বললেন যে ওই ফিল্মে আমি 4খানা গান গাইলাম, হিরোইনের রোল পেলাম। ছায়াদেবী ওখানে ঢুকলেন, এস্টাবলিশড হলেন সেখানে। আর ওইখানেতেই একটা গান এলো, র্যাচেল বলে একটি মহিলা অ্যাক্টিং করতেন সে সময়, রমলা তার নাম দেওয়া হয়েছিল, তিনি ইহুদি মহিলা। তো উনি একটা ওখানে সাইড হিরোইনের রোল করছেন, তার একটা গান, একটা সিকোয়েন্স আছে। প্রেমেন্দ্র মিত্র একটা গান লিখে আনলেন, গানের কথা আরও একটু সরে বসতে পারো, আরও একটু কাছে, 1939-এ এরকম গান? এই ভাষা। আচ্ছা। তো এসে দিয়েছেন, তো বলে যে ওটা বলে, উনি বললেন যে আমি দিলাম বিশ্বদাকে, দেখলেন এটাকে, এসেও দেখে বললেন যে এটা কি গান লিখেছেন, এটা শুরু করতে হবে? বলে হ্যাঁ আপনাকে করতে হবে, সিকোয়েন্স এরকম আছে, পারলে আপনিই পারবেন। তো বাবা প্রথম ওয়েস্টার্ন মিউজিক ইস্টার্ন মিউজিকের সঙ্গে যুক্ত করে ইন্ডিয়ান ফিল্মে ঢোকালেন, বাংলা ফিল্ম ওই গানটার মধ্যে, আরও একটু সরে বসতে পারো, আরও একটু কাছে। আপনার সুরটি কি মনে আছে এই গানে? না, হয়ে মনে নেই আমার। আরও গানে সুর করলেন ওয়েস্টার্ন দিয়ে, সেটা চাঁদ যদি নাহি ওঠে না উঠুক, ক্ষতি নেই, এই বেশ ভালো। তো সেটার এই আরও একটু সরে বসতে পারার কথা পরবর্তীকালে আমাদের ফিল্ম ডাইরেক্টর তপন সিনহা উনিও লিখেছেন, যে বিশ্বদেব সেই সময় যে একটা অতি আধুনিক যে গান ইয়ে করেছিলেন, তো সেই সুর এখন আর আমি শুনতে পাই না। উনি মেনশন করেছিল এই গানটার কথা, মানে এরমভাবে হিট করেছিল গানটা। আর প্রেমেন্দ্র মিত্র নিজের কথায় বলে প্রথম আধুনিক বাংলা গান ওটাই সেখানে। তো এইটা হলো এই চিত্র। যখন ওনার ইয়ে আসছে 1940-তে, তো সেই সময় ওনার পন্ডিচেরির দিকে ঝোঁক আস্তে আস্তে আসছে, যাবেন পন্ডিচেরিতে। তো হীরেন বসু ডিরেক্টর, তো উনি বললেন যে ওনার লেখার মধ্যে আছে, যেদিন উনি চলে যাবেন তার আগের দিন সারা রাত্রি বসে উনি তার ব্যাকগ্রাউন্ড মিউজিক করলেন ফিল্মের, করে বলে যে আমি আমার জীবনেতে ওই ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনিনি যা উনি করলেন। আর বৈদিক সঙ্গীত, বৈদিক নাদ সঙ্গীত উনি যেটা করলেন এ আমি শুনিনি, ওনার লেখার মধ্যে আছে হীরেন বসু। তারপর দিন উনি পন্ডিচেরি চলে যান 1940-তে, 31 বছর বয়সে সব কিছু ছেড়ে দিয়ে, এই টোটাল ফিল্ডটাকে ছেড়ে দিয়ে পন্ডিচেরি আশ্রমে উনি চলে যান। পুরো গান ওখানে বন্ধ হয়ে যায়। ফিরে আসার পরে ফের আবার উনি গান টান করতে থাকেন, সেটা তার পরের ঘটনা। আমরা শুনলাম যে ছায়াদেবী ওনার কাছে গান শিখেছিলেন, এরকম তো আরও অনেক মানুষ আছেন যাদের আমরা পরবর্তীকালে বিখ্যাত সঙ্গীতজ্ঞ হিসেবে জেনেছি। তাদের অনেকেই বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে গান শিখেছেন, এরকম কার কার কথা আপনার মনে পড়ছে? এস.ডি. বর্মন আছেন, শচীনদেব বর্মন। উনি তো বাবার কাছে শুধু গান শিখেছেন বললে কম বলা হয়। বাবার কয়েকটা ফিল্মে উনি ওনার সহকারী ছিলেন। এস.ডি. বর্মন প্রথমে সহকারী ছিলেন বাবার, পরবর্তীকালে নিজে আলাদা করেন। আচ্ছা, কানন দেবী শিখেছেন, সিনেমাগুলো করছিলেন, সের মধ্যেও আলাদা করে কানন দেবী গান্ডা বাঁধা ছাত্রী, বাবার নাড়া বাঁধা ছাত্রী। ছায়াদেবী শিখেছেন, সেটা আছে। আখতারি বাই, পরে বেগম আক্তার হয়েছেন, তখন আখতারি বাই ছিলেন, উনি শিখেছেন বাবার কাছে গান। বাবার সুরেতে ওর রেকর্ডও আছে। তার মধ্যে একটা আছে মরি বারিসি মরিয়া, একটা গজল আছে, যেটা সুর খানিকটা নিয়ে বাবা পরে নবরঙ্গের রাগে গানটা করেছিলেন, ওটার স্ট্রাকচার ওখানে আছে। আচ্ছা, জ্যোথিকা রায়, কানন দেবী, ছায়াদেবী, জ্যোথিকা রায়, পারুল বসু হলেন পান্নালাল বসু, যিনি মাছি বাজাতেন, তার স্ত্রী। উমা বসু হাসি, উমা মিত্র, পরে যিনি উমা দে হলেন আর কি, উমা মিত্র ছোটো তখন শিখেছেন। আর ওধারে জগন্ময় মিত্র, পাহাড়ি সান্যাল শিখেছেন তার কাছে গান। রবীন মজুমদার শিখেছেন, সুরেশ চক্রবর্তী শিখেছেন। সুরেশ চক্রবর্তী বাবার শিষ্য, ইনি লেখক ছিলেন, পরবর্তীকালে লিখেছেন সুরেশ চক্রবর্তী, কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এরা সব শিখেছেন। রাজকুমার শ্যামানন্দ শিখেছেন। তো এদের মধ্যে বিশেষ করে বলার আছে আমার দুজনকে নিয়ে। একজন হলেন পণ্ডিত ভীমসেন যোশী। আচ্ছা। তো পণ্ডিত ভীমসেন যোশী তখন বাড়ি থেকে পালিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন গান শেখার জন্যে। তো এটা ওনার নিজের লেখাতেও আমি পেয়েছি, আবার গুলজারের একটা লেখাতেও পেয়েছি। তো উনি ঘুরে বেড়াচ্ছেন, ঘুরতে ঘুরতে উনি খড়গপুরে আসেন, কিন্তু এটা জানি না কোন খড়গপুর, এখানকার বেঙ্গলের খড়গপুর নাকি বিহারের খড়গপুর আরও আছে। তো সেখানে উনি কেশব মুকুল লুখে এই নামটা বলেছেন, সেইখানে উনি জানতে পারলেন কলকাতায় একজন গুরু আছেন যার নাম বিশ্বদেব চট্টোপাধ্যায়, যিনি ভগবান, প্লিজ দ্য ওয়ার্ড। এটা গুলজারের নিজের লেখায় আছে আনন্দবাজার পত্রিকায়। তো কলকাতায় এসে সব সন্ধান নেওয়া হয়ে গেল, কোথায় শিখবেন কী করে। তো পণ্ডিত তখন এই বালক ভীমসেন যোশী পাহাড়ি সান্যালের বাড়িতে পাচকের কাজ নিলেন, রান্নার কাজ। পাচকের কাজ নিলেন, ওনার কাজ ছিল রান্না করা, টিফিন ক্যারিয়ারে খাবার নিয়ে গিয়ে স্টুডিও
স্টেটেতে পৌঁছে দেওয়া। আর ওখানে যখন বিশ্বদেব ওকে গান শেখাচ্ছেন পাহাড়ি সোনালকে, সেটা লুকিয়ে শোনা। আচ্ছা। এটা হলো ওর কাজ। তো যেটা ওইখানে লেখা বলে উনি লাস্টে এটা লিখেছেন গুলজার, কি চমকালেন বাঙালি, এরকম করে লেখা আছে, চমকে গেলেন বাঙালি, এটা করে লেখা আছে ওটায়। আর পরবর্তীকালে উনি ওখান থেকে বাবা আমাদের বাড়িতে এসেও গান শিখেছেন ভীমসেন যোশী, আর ভীমসেন যোশী লেখাতেও পাচ্ছি উনি গান্ধারী রাগ শিখেছেন, এটা ওখানে মেনশন করা আছে। তারপর আবার উনি বেরিয়ে যান, উনি আরও ওর জায়গায় করতে করতে উনি পরে সবাই গন্ধর্বের কাছে পৌঁছান। এটা হলো ভীমসেন যোশীজির একটা ঘটনা। আর একটা ঘটনা 1936-এ, সেখানে বানেলি এস্টেটের রাজকুমার শ্যামানন্দ সিংহ, তো উনি ক্লারিনেট বাজান, গান করেন না, কিন্তু ওর সভাতে তাবড়ো সব শিল্পী এসে এসে গান করেন। তো উনি গাড়ি চালিয়ে যাচ্ছেন বানালি হাউস, ওনার দার্জিলিংয়ের ওয়েস্ট পয়েন্টে, কার্শিয়াংয়েতে লেভেল ক্রসিং গাড়িতে দাঁড়িয়ে, আর ওখানে একটা গান কানে এলো। আসি ফণীন্দ্রনাথ সেনের পাশে ছিলেন, উনি অ্যাকচুয়ালি ড্রাইভার, কিন্তু ওকে পাশে বসে ইনি ড্রাইভ করতে ভালোবাসেন বলে নিজের গাড়ি নিজেই ড্রাইভ করেন। ওকে বলে একটু খোঁজ নাও তো গানটা কার। তো এসে বললো বিশ্বদেব চট্টোপাধ্যায় বলে একজনের গান। তো রেকর্ডটা উনি কিনে আনলেন। তো উনি আমাকে উনি আমার একজন সঙ্গীত গুরু, সেটাই। তো উনি আমার নিজে বলেছেন যে ওই রেকর্ডটা নিয়ে এসে সারা রাত্রি ওর মধ্যে একটা গান পার্টিকুলার, যেটা প্রদীপ রাও এখন বলা হয়, ওটাকে ধানসি বলা হতো রামপুরে, তো সেইটা চালিয়ে সারা রাত্রির আমি গানটা চালালাম আর কাঁদলাম। কী ছিল সুরটার মধ্যে আমি জানি না। মেগাফোনকে আমি চিঠি লিখলাম বিশ্বদেব চট্টোপাধ্যায়ের জন্যে, তো ওরা লিখে পাঠালো যে উনি স্ট্রিক্টলি অ্যামেচার আর্টিস্ট, উনি কোথাও যান না। তো আমি একটু হতাশ হয়ে গেলাম, খুঁজে পাচ্ছি না যে কী করে করব। এরপরে রেডিওতে একদিন ওর গান আমি শুনলাম। তো রেডিওতে উনি হরিদাসের সারং গাইছিলেন। গানটা শোনার পরে রেডিওতে চিঠি লিখলাম। রেডিও আমাকে ওর বাড়ির অ্যাড্রেস ছিল। আমি বাড়িতে চিঠি লিখলাম। বাড়িতে চিঠি লেখার পরে উনি উত্তর দিলেন, হ্যাঁ উনি আসবেন। তো বাড়িতে তখন রাজকুমার শ্যামানন্দ সিংয়ের যে পঞ্চম ব্রাদার, যিনি জয়ানন্দ সিনহা, তো ওর পৈতে, ওরা জানেও বলে উপনয়ন পৈতে, তাতে সমস্ত আর্টিস্টরা আসবে, শিল্পীরা গান বাজনা হবে। তো এর নিমন্ত্রণ গেল, বিশ্বদেব গেলেন ওখানে, একজন শিষ্য তার সঙ্গে করে গেলেন সেখানে। তো বিশ্বদেবের বয়স তখন হবে ওই 27 হয়। তো ওকে যখন নিমন্ত্রণ করা হয়েছে, ওই বানেলি এস্টেটের আরও শরিক আছে, রামনগর, শ্রীনগর, সুলতানগঞ্জ। তো সুলতানগঞ্জের যিনি কুমার কৃষ্ণানন্দ সিং, উনি ওটা বয়সে বড়, উনি এসছেন, এসে জিজ্ঞেস করলেন যে শ্যামানন্দ গাওয়া কিসে বলা রায় হো? তো বলেন যে বিশ্বদেব চট্টোপাধ্যায়। বাঙালি কে গানা গায়গা? এই বাঙালির কিন্তু চিত্র ছিল সে সময় বেঙ্গলের বাইরে, যে এইসব গান বাঙালি গাইতে পারে না, যা গায় পশ্চিমা ওস্তাদরা গান। তো বাঙালি কে গানা গায়গা? আলতাফকে বুলাও। আলতাফ মানে আলতাফ খাঁ সাহেব, খুরজা ঘরানার, খুব পাল্লাদার আওয়াজ স্যার, উনি গান করে থাকেন। তো শ্যামানন্দজি বলে, না না, আপনি ভাইজি একটু শুনুন না ওর গান, আমি ওর গান শুনেছি, খুব ভালো গান করেন। অগত্যা ওকে মেনে নিতে হবে। সন্ধেবেলায় দরবার রুম, সেখানে গান শুরু হয়েছে। আমাকে রাজকুমার শ্যামানন্দ সিং নিজে বলছেন যে গান শুরু হলো, আর জানি না জয়জন্তী ধরলেন কি গানের মধ্যে ছিল, আমার এমন কান্না আসতে লাগলো, আমি ঘরে বসে থাকতে পারলাম না। আমি ঘর থেকে বেরিয়ে এলাম, বাইরে বেরিয়ে আমার গাড়ি ছিল, সে গাড়িতে ওই স্টিয়ারিং হুইলে মাথা রেখে আমি কাঁদতে লাগলাম। আর ঘরে গান চলছে, 2 ঘন্টা ধরে গান চললো। গান করার পরে বিশ্বদেব বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পরে ওকে ওই পটিকোতে গাড়িতে দেখে বললেন যে আপনাকে তো ঘরে আমি দেখলাম না। তো বললেন যে আমি জানি না আপনার গানে কী ছিল, আমি ওখানে বসে থাকতে পারছিলাম না, আমার কান্না আসছিল। বলে আমি জিজ্ঞেস করলাম যে আমার কি গান হবে? তো উনি একটু আমার দিকে তাকিয়ে থেকে বললেন যে আপনার মতো লোকেরই তো গান হবে। তো বলে আপনি আমাকে শেখাবেন? বলে হ্যাঁ শেখাবো। বললো কবে? বললো কাল থেকেই শেখাতে পারি। বলে সেই আমার শেখা শুরু হলো। আর ওই বিশ্বদেব সরে যাওয়ার পরেই আউট হাউসে, ওরা যে গেস্ট হাউসে যাওয়া, এবার কৃষ্ণানন্দ সিং বেরোলেন, সব লোকজন সব বেরোচ্ছে, উনিও বেরোলেন। বেরিয়ে বললেন যে শ্যামানন্দ, ये गाना गाता है या जादू करता है, 2 घंटा बैठा के रखा, हिलने नहीं दिया। এইটা হলো বিশ্বদেবের গান। তো তার ফলে এই যে এই জিনিসটা তৈরি হলো শ্যামানন্দের সঙ্গে, ওর একটা সম্পর্ক তৈরি হলো, এটা আজীবন রয়ে গেল। বাবা যে পণ্ডিচারী আশ্রমেও গেলেন, সেটা
এই কাকাবাবুর জন্য, একে কাকাবাবু আমরা বলি, এর জন্যই যেতে পারলেন, কারণ ইনি ফ্যামিলির ভার নিলেন, ফেলে দিয়ে যাননি বিশ্বরে। অনেকে যেমন ফেলে দিয়ে চলেছে, ফেলে দিয়ে যাননি, উনি ভারের উপর দিয়ে তারপর পন্ডিচেরি গিয়েছিলেন সেখানে। আপনি নিজেও তো আপনার বাবার কাছে গান শিখেছেন, তো আপনার অভিজ্ঞতা মানে কোন বয়স থেকে আপনি নিজে গান শেখা শুরু স্কুলে পড়ি করলেন? তখন, ওর কাছে গান শিখলাম যখন। বিশ্বদেবের ব্যাপারটা ছিল, ছেলে টেলে কোনো কনসিডারেশন ছিল না। তোমার শিক্ষার ইচ্ছে, তুমি শিখতে চাও, তুমি আমার কাছে আসবে। উনি ডাকাডাকি করে, যেমন বকাবকি করে, মারধর করে করে সব শেখানো টেখানো সব থাকে, ওই সবের মধ্যে উনি নেই। তোমার শেখার ইচ্ছে থাকলে তুমি তোমার নিজের তাগিদে আসবে। তো উনি জানেনই না যে আমি গান করি বলে। আমি এদিকে গান করছি, একটু বাবার ওনার এক শিষ্য আছে, আমাকে হারমোনিয়াম একটু দেখিয়ে দিয়েছে, ওটা বাজাচ্ছি আমি সেখানে। তো ওই গান যেগুলো শুনি আমি নিজে গলায় গাইতে পারি। মা চায় যে আমি গান করি, আমার মা। তো মা গিয়ে একদিন বাবাকে বললো যে ও গান শিখতে চায়, তুমি শেখাও না কেন? আমাকে বাবু বলে ডাকতেন। বললো, কে বাবু? হ্যাঁ। ও গান শিখবে, পাঠিয়ে দাও। তো আমি নিচে গেলাম গান শিখতে, ছাতের ঘরে ছিলাম, নিচে নামলাম। তো তুমি গান শিখবে, বসো। বসে আমাকে ঝাঁপতালের একটা খেয়াল দিলেন, সেটাকে বাগেশ্রী বাহারের। ইন জেনারেল ঝাঁপতাল অনেকে হোঁচট খায়, 7 মাত্রা 10 মাত্রায় অনেকে হোঁচট খায়, মনে হয় চেক করার জন্যই হবে। তো দেখলেন আমি এই গানটা গাইলাম, তুললাম গানটাকে। তো পরদিন সকালে বাকায়দা শুরু হলো বিলম্বিত দেশি টড়ি, যেটাকে দেশি বলা হয়, সেই সময় দেশি টড়ি শব্দটাই বেশি ছিল। বিলম্বিত শুরু হলো। মজা হলো এটাই, আমি গানের কথা জানি না, কোন সুরের ওপর দিয়ে যায় আমি জানি না, রাগটার নাম খালি শুনেছি। লোকে যেমন আরোহ অবরোহ সব অনেক শব্দ, মানে কোনোটাই জানি না। হারমোনিয়াম আমার হাতে, আমি কদিন হলো হারমোনিয়াম বাজাতে পারি আর কি। তো উনি গান গাইছেন, ওটা শুনে আমাকে রিডটাকে বাজিয়ে ধরতে হবে, কীভাবে যাচ্ছে কীভাবে আসছে। আর তবলাও শুরু হয়ে গেল। তবলা এলেন, দুলাল চক্রবর্তী এলেন। দুলাল চক্রবর্তী বোন হলেন আমাদের এই অভিনেত্রী লিলি চক্রবর্তী। আচ্ছা লিলি চক্রবর্তী বাবার কাছে পরবর্তীকালে গান শিখেছেন, আচ্ছা আমাদের বাড়িতেই। আচ্ছা। ওনার গান্ডা বাঁধা ছাত্রী লিলি চক্রবর্তী। তো দুলালদা এসে তবলা বাজানো শুরু করলেন। আমাকে ওই গানটা শুনতে, বাজাতে হবে, গানটা শুনতে হবে, মুখড়াটাও দিতে হবে। তো মনে হয় আমি বিশ্বদেবের ছেলে বলে ওইটা ওনার একটা হাই এক্সপেকটেশন তার ছিল। তো আমার হলো কি, ভয়টা এগুলো সব একবারই কেটে গেল। না আমি ওটা শুনে কথা নেই, কিছু জানি না কী হবে, ভয় খাচ্ছি না, তবলায় ভয় খাচ্ছি। আমি শুনেছি যে এরকম বিদেশেতে এরকম অনেক সময় ছোটো ছোটো বাচ্চাদের মধ্যে এরকম করে ফেলে দেয়, ওরা হাঁচড় পাঁচড় করে ছেটে সাঁতার শেটে, ওইটাই নিজেই সাঁতার শিখে যায়, এটাই তাই। এক শটে আমার সব ভয় চলে গেল। পরবর্তীকালে আমি রাজকুমার শ্যামানন্দ সিংয়ের কাছে যখন গান শিখেছি, উনিও এরকম। রাগের নাম জানতে পারলাম খালি, কথা হয়তো ধ্রুপদ শেখাচ্ছেন, সে তো 16 লাইন ধরে গান, কথা কোনো লেখা নেই আমার কাছে, আমাকে কান খাড়া করে ভালো করে শুনতে হবে, মনে রাখতে হবে, যাতে বারবার ওকে বলতে না হয়। সুর খেয়াল করতে হবে, আমাকেই বাজাতে হবে, হারমোনিয়াম আমার হাতে, তবলা আবার এখানে একই পদ্ধতি ওনারও সেটাতে। তো কিন্তু এই জিনিস বাবা সবাইকে করছেন এমন নয়। আমি এমন দেখেছি গান শেখাচ্ছেন উনি, একটাই কথা বারংবার বারংবার উনি রিপিট করে যাচ্ছেন। আমাকে বলতেন, আমি যা গাইছি তা তোমাকে গাইতে হবে, তার কোনো মানে নেই। আমার গান শোনো, তোমার গান গাও। তো আমি প্রথমে মানেই বুঝতে পারলাম না, আমার আবার গান কোথায়। অনেক পরে বুঝতে পারলাম যে আমি যদি শুধু ওকে ফলো করতে থাকি, আমি তো সব সব মনে রাখতে পারবো না, আর আমার ডেভেলপমেন্টও আমি করলাম না। তাহলে আমি কি গানটা সবসময় ছোটো হয়ে যাবে, জাস্ট তালিম সর্বস্ব একটা গান হয়ে যাবে সেখানে। ওইটা উনি বলতে চান, তোমার ভেতরকে জাগাও, জাগাও সেখানে। পুরনো যা কিছু আছে সেসব নিয়ে বিশ্বদেব মাথা ঘামাতেন না। ওর হারমোনিয়ামটারও তারিফ করেছিল কেউ শিষ্য হয়তো, বলে এই হারমোনিয়াম এই আর হয় না উস্তাদ। তো ভাবলাম না না না, ভালো হারমোনিয়াম এখন সব বেরিয়েছে, আমি বাজিয়েছি ভালো হারমোনিয়াম, সেটাই। ওনার রেকর্ড করা কোনো গান কেউ অনেক খেটে খুঁটে রেডি করে শোনালে শুনতেন, পরে বলতেন যে আমার একটা ফেলে দেওয়া গান শোনালো। অর্থাৎ আমি ওই দিন গিয়েছিলাম, রেকর্ড হয়েছিল, গানটা কি ওরকম নাকি, আমি তো আরেক দিন আরেক রকম গাইবো। তো উনি বারবার নতুন নতুন করতে থাকতেন। তো ওটার জন্যে আমাকে বলেছিলেন, আমার গান শোনো, তোমার গান গাও, যেটুকু মনে থাকবে নাও, এবার গাও। তো রাগের চিত্রগুলো আমার সামনে পরিষ্কার হবে, সেইটাই। তো আমার সঙ্গে শেখানোর অঙ্ক আলাদা, অন্যের সঙ্গে শেখার আলাদা, এরকম। ওনার তো মানে খুব অল্প বয়সেই উনি তো চলে গেছেন। তো ওনার কর্মজীবনের মানে এই অ্যাক্টিভ যে ইয়ারটা বলে, সেটা কত বছরের ছিল মোটামুটি?
33 থেকে 40। আচ্ছা, 33 থেকে 40। এটা হলো অ্যাক্টিভ লাইফ, আচ্ছা। যেটাকে যে সময় উনি আর কি মেগাফোনে আছেন, ফিল্ম কর্পোরেশনে আছেন, অর্থাৎ অর্ডার সাপ্লাই করছেন, এটা করতে হবে সেটা করতে হবে। পরবর্তীকালে এসে তো উনি আবার গান করেছেন ফাংশনে প্রচুর, ওইগুলোই তো আমি শুনেছি। আমি তো পরে জন্মেছি, আমি তো আগে জন্মাইনি, 50-তে আমার জন্ম। তো আমি সেসব দেখেছি, গান শেখাচ্ছেন দেখেছি, সেসব আমি দেখেছি। লিলি চক্রবর্তী তো আমার সামনেই ওনার গানটা বাঁধা হলো, সেসব আমি দেখেছি। আমি থাকাকালীন মনে আছে একবার দেখা করতে এসেছিলেন পুনা থেকে দিলীপ রায় এসেছিলেন। দিলীপ রায় বাবার খুব মুগ্ধ ছিলেন, মুগ্ধ ছিলেন, গুণমুগ্ধ, পছন্দ করতেন বাবাকে খুব। দিলীপ রায় শিষ্য উমা বসু হাসি এবং জগন্নাথ মিত্র দুজনকেই বাবার কাছে দিয়েছিলেন ট্রেনিং দেওয়ার জন্য। উনি যেন পন্ডিচেরি চলে যান সেখানে। তো আপনি 33 থেকে 40 বছর বলছেন, যেটা মানে পন্ডিচেরি থেকে আবার ফিরে আসার পরের সময়টা বলছেন? 33 সাল থেকে ও আচ্ছা, 33 সাল থেকে 40 সাল বলছেন। 31 বছর বয়স, বাবা 1909 জন্মেছেন। 31 বছর বয়সে সব ছেড়ে দিয়ে চলে যান, চলে গেছে। সেটা প্রাইম টাইমে সব ছেড়ে বেরিয়ে চলে যান। কিন্তু এই 7 বছরটা যদি আমি ধরি, তাহলে তো সেই হিসেবে বলতে গেলে মানে ওই অত অল্প সময়ের মধ্যে একটা মানে বিপুল একটা অবদান ওনার ভারতীয় সঙ্গীতে। অবশ্যই। সেই অবদানটা মানে আপনার চোখে কি কি? প্রথম হলো, যখন এই বাংলা গান করলেন, তার আগে বাংলা গান রাগ নিয়ে যারা গাইছিলেন, তারা তার মধ্যে হয় খেয়াল অঙ্গ ঢোকাচ্ছিলেন, নয় ঠুংরি অঙ্গ ঢোকাচ্ছিলেন। ধরুন তারাপদ চক্রবর্তী গান আছে, আমাদের শ্রদ্ধেয় তারা চক্রবর্তী, উনি ভালো ভালো বাংলা গেয়েছেন সেখানে। ওনার গান আছে বনে বনে পাপিয়া বলে বাহারের উপরে, আপনি কথাটার উপরে তান ঢুকি গাইতে পারবেন, অ্যাজ ইফ বাংলা খেয়ালের মতন। উনি বাংলা খেয়ালের চেষ্টাও করতেন গাইবার জন্য, চেষ্টাও করেছেন, শুনেছি উনি কিছু চর্চাও করেছিলেন, সেটা গেয়েও ছিলেন। আমরা এমনি পাইনি, কিন্তু শুনেছি আমি ওর বাড়িতে। তো জ্ঞানদা প্রসাদ গোস্বামী খেয়াল অঙ্গ ঢুকিয়ে করতেন, ঠুংরি অঙ্গ ঢুকিয়ে করতেন। ঠুংরি অঙ্গ ঢুকিয়ে আমায় বলো না ভুলিতে বলো না আছে বেহাগের ওপরে, সেইটাকে অনুসরণ করেছেন তারপরে চক্রবর্তী। আমি পাবো না শ্যামেরে পাবো না, সেটাকে করে ওসব ঠুংরি অঙ্গ ঢোকা আছে। জ্ঞানদা প্রসাদ গোস্বামী কিছু আছে ভজন টাইপের গান আছে, মন বলে তুমি আছো ভগবান, এসব আছে। কিন্তু ভীষ্মদেব এসে একটা আলাদা ডাইমেনশন খুললেন, এটা খেয়াল অঙ্গ নেই, ঠুংরি অঙ্গও নেই, কিন্তু এমন একটা বাংলা গান যেটা আপনি সহজে গেয়ে নিতে পারবেন না, এমন একটা হাইট দিলেন তার। এটাই আমাদের এই যামিনী গাঙ্গুলির আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম, তখন তার 89 এজ। উনি যখন বলেছিলেন যে বিশ্বদেব বাংলা গানও যা গেছেন তার উপরে কেউ উঠতে পারেনি। উনি বলেছেন উনি যখন গান গেয়ে গেলেন সেখানে, উনি সবাই গান গেয়ে গেল, বিশ্বদেব যখন গান গাইবেন, অন্য গানের ক্ষেত্রেও বলছেন যে বিশ্বদেব গাইলে একটা আলাদা তত্ত্ব বেরিয়ে আসবে, অন্য কিছু হবে। উস্তাদ মুশতাক আলী খান বলেছেন বিশ্বদেবের মতো মিউজিক্যাল ব্রেন আমি দেখিনি। আমাদের ধুজত প্রসাদ মুখোপাধ্যায় বলেছেন 100 বছরে হয়তো বিশ্বের মতন কোনো গাইয়া আসবে, কিন্তু অত রকম মাথা নিয়ে কেউ আসবে না। অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিশিয়ানকে নিয়ে মস্তিষ্ক শব্দটা, ব্রেন ইউজ করার কথাটা একমাত্র বিশ্বদেবকে নিয়ে হয়েছে, সেটাই বাংলা গানে পাওয়া গেল। হারমোনিয়াম যখনই বাজালেন, এমন একটা স্টাইলে উনি হারমোনিয়ামটাকে বাজালেন সেখানে যে আমাদের শ্রদ্ধেয় জ্ঞানপ্রকাশ ঘোষ তাজবে মৌসিকের মধ্যে লিখেছেন যে অঙ্গুলি সঞ্চালনের উনি একটা নতুন ধারা সৃষ্টি করলেন, যেটা ছিল না। যে ওটা শুনে মনে হতো না যেটা একটা টেম্পার স্কেলের যন্ত্র, বিদেশি সংস্কৃতি উদ্ভূত, এখানে নাকি মির আশ লাহক এগুলো নাকি হবে না, সবই হয়, এরা এমন বাজাতেন। তো উনি একটা আলাদা স্টাইল বিশ্বদেব হারমোনিয়ামে করলেন, এটা হলো একটা। দ্বিতীয় হলো একটা নতুন ধরনের সরগম করলেন খেয়াল ঠুংরিতে, এমন ছন্দ তো হলো, এমন ধরনের সরগম করলেন যার বেশিরভাগগুলোই যদি তান করেন অতটা ভালো লাগবে না, সরগম করলেই বেশি ভালো লাগবে। অর্থাৎ খেয়াল গানে বা ঠুংরিতে একটা নতুন অঙ্গ সংযোজন করলেন। আর ওয়েস্টার্নের সঙ্গে ইস্টার্ন মিশিয়ে ফিল্মে ঢোকালেন, এটা আছে। এছাড়া একটা নতুন গায়কী একটা আনলেন তার মধ্যে, এগুলো সব বিশ্বদেবের অবদান। এই মুহূর্তে বাংলা শাস্ত্রীয় সঙ্গীতের চর্চার অবস্থাটা কীরকম বলে মনে হচ্ছে আপনার? একটু চিন্তার, গত কিছু বছরের মধ্যে একটু চিন্তার। আমি তো একাডেমি আছে, ক্লাস করাই, শেখাই, খুব চঞ্চল, এই প্রজন্মের খুব ছাত্রছাত্রী চাঞ্চল্য এসেছে। আর এই যন্ত্রটার, মোবাইল যন্ত্রটার জন্য হতে হবে, ওই সব 1 মিনিট 1.5 মিনিটের সব রিল ফিল দেখে দেখে লোকে চঞ্চল হয়ে যাচ্ছে, একটা এপিসোড 1.5 মিনিটে শেষ হয়ে যাচ্ছে সেখানে। তার ফলে ক্লাসিক্যাল চর্চা করতে গেলে তো একটা সময় দিয়ে ধৈর্য ধরে করতে হয়, ওটার একটু অভাব আছে। শহরে একটু বেশি, গ্রামে একটু কম। মানে গ্রাম থেকে আমি বরঞ্চ দেখেছি কিছু স্টুডেন্ট আসছে
যারা নজর আছে, তারা গাইতে চাইছে, সেটা এটাই। হয়তো সংখ্যায় অনেকে বলবেন যে আমার কাছে এত লোক শিখছে, এত লোক শিখছে। ঠিক আছে, শিখছে, কিন্তু আমার রেজাল্ট লাগবে সামনে কে এলো। আমি বেশিরভাগই দেখছি এরা গানটাকে যারা নিয়েছে, আমার রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি গিয়ে শোনা, প্রফেসরের মুখে শোনা, যে ওরা এই ক্লাসিক্যাল গানটাকে একটা জিম মতন করে নেয়। গলা টলা ব্যায়াম করলাম আর কি, গলা রেডি হলো, কিন্তু গানটা গাইবো ফিল্মের কিংবা আধুনিক। তো এইটা যদি হয়, তো তাহলে আপনি ক্লাসিক্যাল কেমন করে গাওয়াবেন? আপনাকে তো প্রথম তো ধৈর্য লাগতে হবে সেই জিনিসটার উপরে। সেটা নেই, আপনি ছোট ছোট গান করতে চাইছেন, তাহলে তো লম্বা গানটা হবে কেমন করে? রাগটা খেয়াল করতে হবে, গায়কি খেয়াল করতে হবে, সবই তো একটু চিন্তার আছে। কেটে যাবে, কেটে যাক, এটা আমিও চাইবো, সেটাকে আমিও চাইবো কেটে যাক এটা। কিন্তু সেই আগ্রহটা ফিরিয়ে আনার জন্য কি করা উচিত, মানে কিছু কি করা হয় বলে মনে হয়, মানে সরকারি ক্ষেত্রে কি? আগ্রহ ফিরিয়ে আনতে গেলে যেখানে করতে হবে সেটা একেবারে সে করে গার্জেনকে করতে হবে। যেসব স্টুডেন্ট আমার গান বাজনা শিখতে আসে, তাদের গার্জেন সেট আপ, তারা টিউন্ড, তারা মেন্টালি তাদের সেট ঠিক আছে, এই ক্লাসিক্যালই করবে, তারা ক্লাসিক্যাল করে। আর শেখার আগে তো শোনার অভ্যাসটাও তো তৈরি করা দরকার। ওরা ওখানেই আমি তখন বলবো, মানে গুরু তখন বলবেন যে শুনলে এটা শোনো, ওরাই শোনায় ভালো করে। আমি দেখেছি এরকম গার্জেন আছে, তারা অন্য কিছু শুনতে দেয় না, এদিকে শোনো। রাগাশ্রিত গান, নজরুলগীতি হতে পারে, রবীন্দ্রসঙ্গীত হতে পারে, এসবও বলবে রাগাশ্রিত শোনো, সেটাই তো তারা একটা টেস্ট গ্রো করে। তো সেটা গার্জেনে লাগবে, ওকে যত্ন নিতে হবে, কারণ গার্জেন নিজে চঞ্চল হয়ে পড়ছেন, এটা আমি খুব দেখেছি। কিছুদিন পরেই ওরা চাইছেন যে, কারণ ক্লাসিক্যালে তো গানের কথা 3-4টে লাইন থাকে, আর রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি নিলে পাতা ভর্তি থাকে। অনেকে এতে একটু কনফিউজড হন, তো হয়ে ওরা ভাবছেন যে কই গান, কই অনেক রোজ একটা করে গান আসবে আমার কাছে। এইগুলো অনেক গার্জেনে থাকে, আমি নিজে ফেস করেছি। তারপর ওরা ছাড়িয়ে দেখলাম হয়তো কেউ নজরুল শিখছে, নজরুলগীতি শিখছে, রবীন্দ্র ক্লাসিক্যালের যে গানটা হবে ও গাইতে পারতো, কিন্তু ও বেরিয়ে গেল। কারণ আমারও হাতে নেই, আমি গাইড, গার্জেনের পাওয়ার অনেক বেশি, তো ও সরিয়ে নিল, আমার কিছু করার নেই। তো ওখান থেকে হতে হবে। তো বাচ্চা তো মাল্টিটাল, ওকে ডান্স করতে নিয়ে যাবেন ডান্স করবে, আঁকাতে নিয়ে যাবেন আঁকবে, গাওয়াতে নিয়ে যাবেন গাইবে, ও তো মাল্টিটাল এখানে। আর আপনার কি মনে হয় যে ভালো সঙ্গীত শিল্পী হওয়ার জন্য শাস্ত্রীয় সঙ্গীতের যে ট্রেনিংটা বা শেখাটা খুব জরুরি? অবশ্যই। শাস্ত্রীয় সঙ্গীত হলো এমন একটা সঙ্গীত যে ডিমান্ডিং, আমার এই চাই, ওই চাই, সেই চাই, সব বলতে থাকবে। রাগ ভালো করে জানো, গলা ভালো করে তৈরি করো, তোমার ধৈর্য লাগবে, দম লাগবে, গুরুর সঙ্গে সঙ্গ লাগবে, এসবও চাইবে। তারপরে তুমি কি গাইছো, খেয়াল গাইছো না ঠুমরি গাইছো, তার অঙ্গগুলো লাগবে, সেটাকে নিয়ে কোন সময়ের মধ্যে শেষ করছো, কেমন করে, সবও চাইবে। খুব ডিমান্ডিং, দেখতে ওই 4 লাইন, ও চাইবে অনেক কিছু সেখানে। এই চাওয়াগুলো যেই আপনি মেটাতে যাবেন, আপনাকে সব জায়গায় খাটতে হবে। খেটে যখন আপনি উঠে আসবেন, অন্য গালগুলো সোজা হয়ে যায়। এটা যেই আপনি রেডি করলেন, তখন একটা নজরুলগীতি আসে আপনার কাছে, আপনি ওর এই রাগটা তো আমি জানি, এই তাল তো আমি জানি, আমি এখানে পারলে একটা লয়কারিও করে দিতে পারবো। আপনার কাছে সোজা ওটা, খুব তাড়াতাড়ি তুলে ফেলবেন গানটা। কিন্তু অনেক সময় দেখা যায়, ধরুন খুব দীর্ঘদিন শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করেছেন, অবশ্যই একজন ভালো শিল্পী, কিন্তু সবসময় যে তাদের গান মন ছয় এমনও নয়। এটা কেন হয়? গায়ক আর শিল্পীতে তফাৎ হয়। আমরা আচ্ছা সবসময় ওই যারা গান করছেন তাদেরকে শিল্পী বলতে থাকি, না, শিল্পীর কিছু ক্রিয়েটিভ দিক থাকে। আচ্ছা। তো গায়ক হলে উনি তালিম পেয়েছেন কোনো গুরুর কাছে, ঘরানার তালিম পেয়েছেন ভালো, এবং ভালো রেয়াজ করেছেন। এই তালিম আর রেয়াজটা যখন উনি শোনাচ্ছেন, শুনছি ভাল লাগছে, ও তো সুরে তালে সব হচ্ছে, ভাল লাগবে, কিন্তু একবার শুনতে যাব কি না, সেটা একটু ভাবতে তখন লাগবে। কারণ ওই ওই যে বাবা বলতেন যে আমার গান শোনো, তোমার গান গাও, ওইটা লাগবে, মনন চিন্তন একটু লাগবে, স্যার নিজের একটু ভাবনা চিন্তা লাগবে ওটার মধ্যে, যাতের মধ্যে একটু হৃদয়টাকে দিয়ে উনি একটু ছুঁয়ে কিছু করলেন, এই জিনিসটা খুব লাগবে, এটা খুব জরুরি। যদি ওটা না করেন, শুধু তালিম আছে রেয়াজ আছে করেন, তাহলে ওটা ওই তালিম সর্বস্ব রেয়াজ সর্বস্ব গান হবে, ওটা আমার বারবার ভালো লাগার মতন নাও হতে পারে। এটাই, একটু হৃদয় দিয়ে গানটা গাইতে হয়। বিষ্ণুদেব চট্টোপাধ্যায় তো এত তাড়াতাড়ি চলে গেছেন, মানে আরও অনেক বেশি দিন যদি উনি বাঁচতেন, হয়তো এখনকার প্রজন্ম বা হয়তো তার মানে আমাদের এখন বর্তমান প্রজন্ম আর আগের প্রজন্ম অনেকেই হয়তো তার নামটা তেমনভাবে জানে না। মানে তাকে নিয়ে তো নিরন্তর একটা চর্চার প্রয়োজন আছে। যেমন ওনার যে শিষ্যদের কথা আপনি বললেন,
তাদের একটা মানে জনপ্রিয়তা আছে বা বহুলভাবে পরিচিত তারা। আর বিশ্বদেব চট্টোপাধ্যায়কে হয়তো ধরুন যারা খুব মানে গভীর মানে বা খুব কি বলবো আমি, খুব সিরিয়াস গানের চর্চা করেন যারা, তারা ছাড়া আহ, যারা তেমনভাবে হয়তো মানুষ নাম শোনেনি বা চেনে না, যারা, যেটা খুব দুঃখের এবং খুবই মানে আমি বলবো এটা লজ্জার ব্যাপার আমাদের জন্য। তো এই যে নিরন্তর চর্চার অভাব এটা হচ্ছে, এই চর্চা বাড়ানোর জন্য কি করা দরকার, বা তার স্মৃতিরক্ষা বা তার যে শিক্ষার পদ্ধতি, যে গানের জগতে যে বিরাট অবদান তিনি রেখে গেছেন, তার একটা আর্কাইভ তৈরি করা, এই বিষয়ে কি কাজ হচ্ছে? আচ্ছা, প্রথম কথা হলো বিশ্বদেব মেমোরিয়াল ট্রাস্ট বলে একটা ট্রাস্ট আমাদের গঠন করা হয়েছে বেশ কিছু বছর হলো। তার একটা একাডেমি আছে, মিউজিক একাডেমি আছে ট্রাস্টের। সেখানে তালিম দেওয়া হয়, এককভাবে তালিম পায় সবাই, এবং অনেককেই শেখানো হচ্ছে, আগেও শিখেছে এখনও শিখছে, ভালো গায়, অনেকেই ভালো গায় সেখান থেকে। আর এটা হলো একটা দিক। আর একটা হলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বাংলা গান বা এইসব ব্যাপার নিয়ে যারা পিএইচডি করছেন, তাতে বিশ্বদেবকে দরকার লাগছে, তারা আসছেন চর্চা করার জন্যে। তো সেখানে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি, এধারে বিশ্বভারতী, এইসব জায়গা থেকে অনেকে এসছেন। আগ্রার দয়ালবাগ ইউনিভার্সিটি থেকে শিখা মুখার্জি এসেছিলেন, তিনি সম্পূর্ণটাই বিশ্বদেবকে নিয়ে পিএইচডি করছিলেন। তো ওকে আমার রিসার্চ ওয়ার্কের অনেকটা ওকে আমি দিয়ে দিয়েছিলাম। তো উনি দয়ালবাগ থেকে পুরোটাই বিশ্বদেবকে নিয়ে কাজ করেছেন। তো এগুলো তো অনেকে পিএইচডির মধ্যে বিশ্বদেব থাকছেন সেটা আছে, গান ইউটিউবের মধ্যে পাওয়া যায় সেটাই, আর শেখানো চলছে, এগুলো চলছে, লেখা অনেক আছে, অনেকে লিখেছেন, আগেও লিখেছেন, লেখা হচ্ছে। আর ডকুমেন্টারি ফিল্ম বাবা থাকাকালীন প্রথম তৈরি করেছেন জ্যোতি প্রোডাকশন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিনেছিলেন। পরবর্তীকালে ডকুমেন্টারি ফিল্ম দূরদর্শন কিছু বছরের গ্যাপে দুটো করেছে, কলকাতা দূরদর্শন। আমার নিজের করা দুটো ডকুমেন্টারি আছে, বিশ্বদেব এক কিংবদন্তি, সঙ্গীত রত্নাকর বিশ্বদেব, আর একটা করবো আমি, এগুলো ডকুমেন্টারির দিকে গেল। এছাড়া বাবা সম্পর্কে বাবা থাকাকালীনই সুরসন্ধ্যা একটা পত্রিকা ছিল মিউজিকের উপরে, অনেক পুরনো পত্রিকা, তাতে বিশ্বদেব সংখ্যা হয়েছিল, অনেক নামি নামি শিল্পী তার মধ্যে লিখেছিলেন। আর খনিকা বলে একটা পত্রিকাতে, সেখানে তো প্রশান্ত দাও তার মধ্যে ছিলেন সেখানে সম্পাদনায়। তো এরা একটা খনিকা পত্রিকা বিশ্বদেব সংখ্যা করেছিলেন। পরে খনিকা পত্রিকা থেকে জিনিস এবং আরও লেখা নিয়ে উনি বিশ্বদেবের জীবন ও সঙ্গীত বলে একটা গ্রন্থ করেছিলেন। আমার নিজের লেখা বই আছে, কোথায় গেল তারা, পরে আছে যদি মনে পড়ে, যদি মনে পড়ে সেকেন্ড এডিশন বেরিয়ে এলো, অনেক আর্টিকেল আছে, সেসব আছে লেখে, এখনও আরও অনেক লোকে লিখছেন, লেখালেখি চর্চা চলছে। আরও আছে পশ্চিমবঙ্গ সরকার নিউ আলিপুরে পণ্ডিত ভীষ্ম চট্টোপাধ্যায় সরণি করেছেন। আমাদের কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ড কলকাতা কর্পোরেশনে তারা সিমলা ব্যায়াম সমিতির কাছে স্ট্যাচু বসিয়েছে, সেটা আছে। ওধারে গত বছরে বাবার জন্মস্থান সরাইগ্রাম, তার কাছে জামগ্রামেতে, সেখানে হায়ার সেকেন্ডারি স্কুল আছে, জামগ্রাম জনার্দন ইনস্টিটিউট, সেখানে বাবার নামে সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায় মঞ্চ হয়েছে, নজরুল ভবনে একটা হল মঞ্চ হয়েছে, এবং বাবার নামে স্কলারশিপ চালু হয়েছে ওখানে, বাবা মায়ের নামেও হয়েছে ওখানে। এবছরে সেখানে করা হলো একটা বাবার জীবন এবং সঙ্গীত নিয়ে ওই স্কুলের ছেলে মেয়েদের মধ্যে একটা কম্পিটিশন করা, সে বক্তৃতার কম্পিটিশন। তাতে আমি অবাক হয়ে গেছি, গ্রামের ছেলে মেয়েগুলো 6 মিনিট 7 মিনিট ধরে বাবাকে নিয়ে বলছে। হ্যাঁ, আমার খুব অবাক লাগছিল আমার। আমি বইপত্র সব পাঠিয়ে দিয়েছিলাম লাইব্রেরিতে ওদেরকে। তো আর ভারী সুন্দর বাচনভঙ্গি কয়েকজনের। আমার ইচ্ছা আছে একজন দুজনকে আমাদের প্রোগ্রামে এখানে নিয়ে আসার, সেটা হয়েছে। এই বছরের শুরুতে জানুয়ারি মাসেতে সরাই গ্রামের আমাদের জন্মস্থান যে আছে, বাবার জন্মস্থানের পাশে যে আছে সরাই গার্লস স্কুল আছে, সেখানে পান্ডুয়া বইমেলার যিনি উদ্যোক্তা, তিনি একটা স্ট্যাচু বসিয়েছেন। আর একটা অন্য জিনিস হয়েছে, সেটা চম্পাহাটিতে সুরবন্ধন বলে একটা সঙ্গীত গোষ্ঠী, তারা একটা গান মেলা করেছে 4 দিনে, যেটা চম্পাহাটি বিশ্বদেব গান মেলা। এটা আমি ফেসবুকে দেখেছিলাম, যেটা হচ্ছে। হ্যাঁ, 4 দিনের গান মেলা, ওখানে বাবার একটা ডকুমেন্টারি আমি শো করেছি, মনে হয় এবারেও হবে, ওদের কথাবার্তা শুনেছি যেটা সেটাই। তো এইভাবে কাজ একটু একটু করে করে চলছে বিভিন্ন জায়গায়। আরও কিছু স্কুলের সঙ্গে যোগাযোগ হয়েছে, তারা অনেক ইন্টারেস্ট নিচ্ছে এইসব ব্যাপারেতে। তা আবার আমরা বইপত্র পাঠাবো, পাঠিয়ে তারপরে দেখা যাক কীভাবে কী করা যায় আরও। আপনি আপনার শিক্ষার যে সময়টা, সেই সময় বাবাকে কত বছর পেয়েছিলেন?
বাবা 77-এ মারা গেছেন, আমার তখন 27 বছর বয়স। আচ্ছা, মানে অনেকদিন শিখেছেন, বড় বয়স অবধি শিখতে পেরেছেন। তারপরে কি আপনি আর কোন কোন গুরুর তারপরে কাছে? বাবার শিষ্য সুরেশ চক্রবর্তী হুম আর রাজকুমার শ্যামানন্দ সিংহ, ওর কাছে শিখেছি। হুম হুম, আমি শ্যামানন্দ সিংহের কাছে 10 বছর ছিলাম ওখানে। আচ্ছা তো ওইখানে গুরুগৃহে থাকা যাকে বলে, 10 বছর ছিলাম। ও মৈথিল ব্রাহ্মণ উনি, মৈথিলি ভাষাও শিখেছে, সেকেন্ড মাদার টাঙের মতন মৈথিলি বলতে পারি আমি, আচ্ছা এটাই। তো সেটা ওখানে আছে। পরবর্তীকালে ডক্টর বিমল রায়, মিউজিকোলজিস্ট, উনি মেহেদি হাসান নয়, মেহেদি হোসেন খাদিম হোসেনের শিষ্য। তো তার কাছে আমি 9 বছর তালিম নিয়েছি মিউজিকোলজি এবং রাগ রাগানি বিভিন্ন পার্ট নিয়ে, আচ্ছা 9 বছর। তো উনি ওই টাইম থিওরি অফ ইন্ডিয়ান রাগাস এইটাকে দিয়ে এটার উপরে শ্রুতির কীভাবে স্বরে রাগ পাল্টায়, এর উপরে প্রায় 2.5 বছর আমি ক্লাস করেছি তার কাছে। বিভিন্ন রাগের গ্রুপ সমস্ত আছে, সেই রাগের গ্রুপটাকে নিয়ে নিয়ে ক্লাস করেছি। ওর কাছে আমি যথেষ্ট উপকৃত, ডক্টর বিমল রায়ের কাছে। তাহলে আপনি সঙ্গীতকে আপনার পেশা হিসেবে গ্রহণ হ্যাঁ, এটাই করেছিলেন? আমার পেশা। পেশা করেছেন। মানে আপনি শিক্ষকতা করেন এবং পারফরমেন্স করেন কনফারেন্স। পারফরমেন্সে টাকা সাধারণত নিই না, এখন তো পারফরমেন্স খুব কমই করি আমি, কিন্তু এটা আমার একাডেমি আছে, নিজস্ব বাড়িতেও গান শেখে, সেটাই, এটা আমার পেশার মধ্যে আছে। তাহলে এখন যারা নতুন গান শিখতে আসবে বা শিখছে এখন, তাদের আপনার কি মানে কি পরামর্শ দিতে চান আপনি? প্রথম হলো একটা সঠিক গুরুকরণ লাগবে। যে গুরু তাকে সময় দেবেন, তার ভুল ত্রুটি শুধরে দেবেন আর পথ নির্দেশ করবেন। গ্রুপে গান শিখলাম তারপর আর আমি চেক করলাম না, এটা হলে হবে না, ভালো ক্লাসিক্যাল গান হবে না। তার একটা মনন চিন্তন লাগবে, সে গানটার প্রতি ভালোবাসা লাগবে, রিয়াজ লাগবে, মাস্ট। একটা পেশেন্স নিয়ে অনেক লম্বা রেসের ঘোড়া আমি এইভাবে এগোতে হবে। ঠিক যেরকম 400-500 মাইল, কিলোমিটার কি 5 মাইল দূরে যাবে একটা বাস, কলকাতা থেকে ছেড়েছে, যখন ও কলকাতা থেকে সে বেরোয় দেখুন কত ধীরে যায়, তার পাশ দিয়ে লোকাল বাসগুলো বাই বাই করে তাকে ওভারটেক করে চলে যায়, ও কিছু বলে না কাউকে। যে হাইওয়েতে পড়ে ওর চেহারা আলাদা। তো এই ভিড় যখন হবে, ভিড়টাকে গড়বার জন্যে তাকে এবং তার বাড়ি গার্জেনদের অবশ্যই সাহায্য করতে হবে, গুরু লাগবে, আর এই ধৈর্যটা ধরে তবে একজন ভালো ক্লাসিক্যাল আর্টিস্ট হবে, তাহলে হবে না। সঠিক গুরু কি করে বুঝবো কে সঠিক গুরু? সমস্যা প্রথম তো হলে কে সময় দেবেন এটা প্রথম খুঁজতে হবে। সময় কে দেবেন আপনাকে? আপনি অনেক নামি দেখে চলে গেলেন, উনি সময় দিতে পারেন না, অনেকেই চলে যাচ্ছে তার কাছে, তো উনি বা কী করবেন সেখানে? তো তখন ওখানে গ্রুপে গ্রুপে গান শেখানো চালু হয়ে যাচ্ছে। ছাত্ররা গান শিখিয়ে দিচ্ছে হ্যাঁ, তখন? খুব আছে, প্রচুর আছে এরকম। কিন্তু আমার এমন হতে পারে যে প্রাথমিক পর্যায়ে তার ট্রেন্ড ছাত্র তাকে শেখালো, তো তারপর তো আমি গুরুর কাছে পৌঁছবো, একটা জায়গায় একটা লেভেলের পর তো পৌঁছবো। ওই জিনিসগুলো এই স্টুডেন্টকেও ধৈর্য ধরতে হবে, উনিও ওটা দেন কি না। উনি যদি ওটা না দেন তাহলে এই যে সময়টা যাচ্ছে এটা কোনো কাজের না, এটা আমার কোনো কাজে দেবে না, এটাই। তো তার ফলে আমার মনে হয় এই জিনিসগুলো লাগবে, মনন চিন্তন, ভালোবাসা, এটা লাগবে, ধৈর্য লাগবে, গার্জেনকে খেয়াল করতে হবে, গুরু লাগবে। এই সবটা মিলে একটা ইকুয়েশন, সবটা মিলে অ্যাসেম্বল করলে যেটা হবে তখন একটা শিল্পী বেরোবে। তো পণ্ডিত বিশ্বদেব চট্টোপাধ্যায় চলে যাওয়ার পর তার যে বিখ্যাত যে ছাত্ররা ছিলেন বা ছাত্র আমি বলবো না, শিষ্যরা ছিলেন, তারা কতটা যোগাযোগ রেখেছিল গুরু পরিবারের সঙ্গে? সেইভাবে কৃষ্ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের যোগাযোগ বেশি ছিল। রাজকুমার শ্যামানন্দ সিংহ তো বরাবরই ছিল সেখানে। এদের দুজনের কথা বেশি মনে আছে নামিদের মধ্যে। আচ্ছা, আমি একটা ভুলে গেছি, যেটা ওই বললেন যে তার ব্যাপারে চর্চা বা কোনো কিছু স্মৃতিরক্ষায় রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ভোকাল ডিপার্টমেন্ট বিশ্বদেব চট্টোপাধ্যায়ের নামে একটা আর্কাইভ করেছে। আচ্ছা, এটা তো খুব গুরুত্বপূর্ণ। সঙ্গীতযাত্রা বিশ্বদেব চট্টোপাধ্যায় আর্কাইভ হয়েছে ওখানে। তো সেটা প্রপারলি ম্যানেজড হচ্ছে? হ্যাঁ, ওদের ভোকাল ডিপার্টমেন্টে আছে ওটা। আচ্ছা, পুরো ফলক টলক দিয়ে আমরা অনেক জিনিস ওখানে রেখেছি আলমারির মধ্যে। বাবার ব্যবহার্য তানপুরা দেওয়া আছে, একটা হারমোনিয়ামও দেওয়া আছে, একটা রাখা আছে, একটা দেওয়া আছে। তারপরে গ্রামোফোন রেকর্ড যেটা বাবা বিয়েতে পেয়েছিলেন সেটা ওখানে আমরা দিয়েছি। তারপরে এই এরকম যে কাপ আছে এখন, এগুলো ছাপা, এগুলো সব আগে ছিল না। বাবার যুগেতে, বাবার বিয়েতে বাবার ছবি দিয়ে টি সেট ছিল। ও মা!
ওই যুগে। আচ্ছা সেই টি সেট ওখানে দেওয়া আছে, আচ্ছা দেওয়া অনেকগুলো ক্যাটালগ দেওয়া আছে, যেগুলো বাবা ফিল্ম ডাইরেক্ট করেছেন তার ক্যাটালগ আছে, তার কিছু কিছু জেরক্স ওখানে, কালার জেরক্স ওখানে দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে ওখানে। আমরা আজকে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কথা শুনলাম। আহ, বিশ্বদেব চট্টোপাধ্যায়কে নিয়ে যে চর্চা হয় সে সম্পর্কে তার পুত্র পণ্ডিত জয়ন্ত চট্টোপাধ্যায় আমাদের জানালেন যে অনেক রকম চর্চা তাকে নিয়ে হচ্ছে এবং তার স্মৃতি রক্ষা, তার যে বিশাল অবদান ভারতীয় সঙ্গীতে সে সম্পর্কে অনেক কাজ হচ্ছে। তবু আমার মনে হয় যে আমাদের রোজকার সঙ্গীত চর্চায় বিশ্বদেবের কথা আরও অনেক বেশি করে বলা উচিত, আরও অনেক বেশি চর্চা হওয়া উচিত। পণ্ডিত জয়ন্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলে আজকে আমরা আর মানে অনেকটা জানতে পারলাম তার জীবনটা এবং তার প্রতিভা। মানে একজন ছোট বয়স থেকে কিছু না শিখে উনি কীভাবে দুরূহ সঙ্গীত গেয়ে দিতেন বা কোনো বাজনা নিজের মতো করে বাজিয়ে দিতে পারতেন, যে দক্ষ উস্তাদরা পর্যন্ত শুনে বলতো যে একে আমি কি শেখাবো, এ তো আমাকে শিখিয়ে দেবে। তো এইরকম একজন প্রতিভা আমাদের বাংলায় ছিল এবং সেটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে। এ তো আমাদের অহংকারের বিষয়, এই অহংকার আমাদের লালন করতে হবে সারা জীবন ধরে। পণ্ডিতজি অনেক অনেক ধন্যবাদ, আপনি এলেন, আমরা অনেক কিছু জানলাম বিশ্বদেব চট্টোপাধ্যায় সম্পর্কে। আর আমাদের অন্তরের শ্রদ্ধা ওনার প্রতি আছে। কী যে ভালো লাগলো, আমি মানে কীভাবে বোঝাবো যে আমি কতটা আপ্লুত আপনার সঙ্গে কথা বলে। আমি মানে অনেক অনেক কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি এখানে এসেছেন আজকে। আপনার মুখ থেকে আপনার বাবার কথা শুনতে পাওয়া আপনার সামনে বসে, এটা একটা বিরাট ভাগ্যের ব্যাপার এবং আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এই জন্য। অনেক ধন্যবাদ আপনাকে পণ্ডিতজি। নমস্কার। নমস্কার। আসলে বাবার ব্যাপারে কোনো কিছু বলার ব্যাপার যখন হয়, আমি সবসময় আগে এগিয়ে থাকি। নিশ্চয়ই, এটা তো আপনার কর্তব্য মনে আমার গুরু, করে। আমার হ্যাঁ, পিতা। গুরু। এবং এটা আমাদের অহংকার এবং আমাদের ভালোবাসার, ভালো লাগার জায়গা। আমাদের গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথার তরফ থেকে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের পূর্ণ স্মৃতির উদ্দেশ্যে এটা আমাদের শ্রদ্ধার্ঘ্য আপনার হাতে তুলে দিচ্ছি। আমাদের আজকের পর্ব ছিল ভারতীয় সঙ্গীতে বাংলার অহংকার বিশ্বদেব চট্টোপাধ্যায়কে নিয়ে। এরকম আরও অনেক মনোমুগ্ধকর পর্ব নিয়ে আমরা বারবার ফিরে আসবো আপনাদের কাছে। হয়তো কখনো কখনো আপনাদের মনে হবে এরা একটু বেশি সিরিয়াস কথাবার্তা বলে, কিন্তু এই সিরিয়াস বিষয়ের আলোচনা করা দরকার আছে, সিরিয়াস গানের চর্চা হওয়ার দরকার আছে, বিশ্বদেব চট্টোপাধ্যায়কে বারবার শোনার দরকার আছে। গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা পর্ব বারবার দেখুন এবং সিরিয়াস চর্চায় থাকুন। নমস্কার।